যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তু নির্ধারণ অথবা হামলার পূর্বে এলাকার পরিস্থিতি নজরদারির ক্ষেত্রে ড্রোনের ব্যবহার ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। বাড়ন্ত এই কদর যেন বিশ্বে ড্রোন নিয়ে উন্নততর গবেষণায় রীতিমতো উৎসাহ হিসেবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এক অবাক করার সক্ষমতা সম্পন্ন ড্রোন নিয়ে বিশ্বের সামনে হাজির হল প্রযুক্তিগতভাবে উন্নত বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন। ক্রেতার ঘরে ড্রোন দিয়ে পণ্য পৌঁছে দেয়া সারা বিশ্বে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এই বিষয়টিকে মাথায় রেখেই একটি বিশাল আকারের ড্রোন তৈরি করেছে চীন। গত শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায় ৩.২ টন ওজনের পণ্য বহনে সক্ষম ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন করেছে চীন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামীতে চীনের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ড্রোন তৈরির প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত বড় বড় আকৃতির মানববিহীন উড়োযানের ওপর গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে চীনের এই SA-750U ড্রোনটি তৈরি করা হয়েছে। শুক্রবার চীনের সরকারি হিউনান ডেইলির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় হিউনান প্রদেশে তৈরি SA-750U ড্রোনটি 40 মিনিট আকাশে ওড়ে। নির্মাতাদের ভাষ্য মতে ড্রোনটি একটি একক ট্রিপে ৭৩০০ মিটার বা ২৪,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে এবং ২২০০ কিলোমিটার পর্যন্ত তথা ১৩৬৭ মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে। ফলে এটি দীর্ঘ দূরত্ব ও বড় মিশন পরিচালনা করতে সক্ষম হবে। সংশ্লিষ্টরা বলছেন, ড্রোনটি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য দরকার হতে পারে, যেমন পণ্য পরিবহন বা নজরদারি পরিচালনা করা ইত্যাদি। চলতি মাসের শুরুতে সিচুয়ান প্রদেশে ২ টন ওজন পণ্য বহনকারী ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়েছিল। মাস না শেষ হতেই দেশটিতে দেখা গেল ৩.২ টন ওজন বহনকারী ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন। প্রায় ২ মাস আগে রাষ্ট্রায়ত্ত অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্প অফ চায়না ৭০০ কেজি ওজনের পণ্য বহন করা ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছিল। প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ ড্রোন প্রস্তুতকারী দেশ চীন নতুন করে ড্রোনের পরীক্ষা বাড়াচ্ছে, কারণ তারা আকাশপথের বিধিনিষেধ শিথিল করছে এবং কম উচ্চতায় উঠতে পারে এমন বিমান শিল্প গড়ে তোলার জন্য প্রণোদনা দিচ্ছে। দেশটির সরকার আশা করছে এই শিল্প ২০৩০ সালের মধ্যে ২ ট্রিলিয়ন ইউয়ান তথা ২৮,০০০ কোটি ডলার পর্যন্ত পৌঁছতে পারে। সংবাদ মাধ্যম বিবিসির এক সাক্ষাৎকারে উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন, কোনো কিছু কি আপনাকে থামাতে পারে? প্রত্যুত্তরে হালকা হাসিমাখা মুখে তিনি উত্তর দিয়েছিলেন, শুধু মৃত্যু। এই তিনি আর কেউ নন, বলছি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথা। খুব অল্প বয়সে হয়ে ওঠেন বিশ্বের সীমাহীন ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন। সৌদির বর্তমান এই ক্রাউন প্রিন্সের দেশটির সেনাবাহিনী, অভ্যন্তরীণ রাজনীতি, সিকিউরিটি, অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে দিন দিন প্রভাব বেড়েই চলেছে। বলা হয়ে থাকে এতটাই পাওয়ারফুল যে সৌদি আরবের ইতিহাসে তার মতো দ্বিতীয় জন খুঁজে পাওয়া কঠিন। তবে তার এতটা ক্ষমতাধর এবং ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনের গল্প হয়তো অনেকেরই জানা নেই। সৌদি আরবের প্রথম বাদশাহ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ অন্তত ৪২ জন পুত্র সন্তানের জন্ম দেন। ঐতিহ্যগতভাবে এই ছেলেরাই পরপর মসনদে বসতেন। ২০১১ এবং ২০১২ সালে তাদের দুজন হঠাৎ মারা গেলে তাকে উত্তরাধিকারের সারিতে উন্নীত করা হয়। রাশিয়ার ক্রেমলিনে কে কার পরে ক্ষমতায় আসতে পারেন সেই দিকে যেমন পশ্চিমা গোয়েন্দারা তীক্ষ্ণ নজর রাখেন, ঠিক সেইভাবেই সৌদি মসনদে কে কার পরে বসতে পারেন সেটাও ক্রমশ তাদের আগ্রহের বিষয় হয়ে ওঠে। এতটাই তরুণ এবং অপরিচিত ছিলেন যে তিনি তাদের নজরেই ছিলেন না। তিনি তুলনামূলকভাবে কিছুটা আড়ালেই বেড়ে উঠেছেন, কারণ তিনি ক্ষমতায় আসীন হবেন এটা কারো চিন্তা ভাবনার মধ্যেই ছিল না। ক্রাউন প্রিন্স এমন এক প্রাসাদে বেড়ে ওঠেন যেখানে খারাপ আচরণের বিরুদ্ধে কোনো শাস্তি ব্যবস্থা ছিল না, থাকলেও তা খুবই নগণ্য। তিনি যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সেটির প্রভাব সম্পর্কে চিন্তা করেন না এবং চিন্তা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নেন। প্রাসাদের এমন পরিবেশ তার কুখ্যাত অভ্যাসগুলোর পেছনে ব্যাখ্যা দাঁড় করাতে সাহায্য করতে পারে। যুবরাজ তার কিশোর বয়সে রিয়াদের সর্বপ্রথম কুখ্যাতি অর্জন করেছিলেন, যখন তাকে আবু রাসাসা বা বুলেট বাবা নাম দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এক বিচারককে ডাকে একটি বুলেট পাঠিয়েছিলেন। ওই বিচারক রাজ পরিবারের সম্পত্তির বিরুদ্ধে দাবি অগ্রাহ্য করেছিলেন। তার নির্মমতা এভাবেই সেই কিশোর বয়সেই প্রকাশ পেয়েছিল।
তাকে কেউ ছাড়িয়ে যাবে এটি তিনি পছন্দ করতেন না। কিন্তু এর মানে এটাও বোঝায় যে তিনি সৌদি আরবে এমন সব পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন যা অন্য কোনো সৌদি নেতা করতে পারেননি। সবচেয়ে গ্রহণযোগ্য পরিবর্তনের মধ্যে একটি হল তিনি বিদেশি মসজিদ এবং ধর্মীয় স্কুলগুলোতে সৌদি অর্থায়ন বন্ধ করে দেন, যে প্রতিষ্ঠানগুলো ইসলামী জিহাদিবাদের প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছিল। এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর নিরাপত্তায় বিশাল সুবিধা বয়ে আনে। পশ্চিমা কূটনীতিকদের ধারণা ক্রাউন প্রিন্সের বাবা অনেক বছর ধরে ধীরে ধীরে বাড়তে থাকা ভাস্কুলার ডিমনেশিয়া তথা ধীরে ধীরে সব ভুলে যাওয়ার রোগে ভুগছিলেন এবং তিনি যে কোনো সাহায্যের জন্য তার ছেলেপেক্ষী ছিলেন। বেশ কয়েকজন কূটনীতিক এবং তার বাবার সাথে তাদের বৈঠকের অভিজ্ঞতার কথা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় সামনে এনেছেন। যুবরাজ একটি আইপ্যাডে নোট লিখতেন, তারপর সেগুলো তার বাবার আইপ্যাডে পাঠাতেন। তিনি পরবর্তীতে কি বলবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য এই কাজটি করতেন তিনি। যুবরাজ দৃশ্যত তার বাবার বাদশাহ হওয়ার জন্য এতটাই অধৈর্য ছিলেন যে 2014 সালে তিনি তার চাচা তৎকালীন সম্রাট আবদুল্লাহকে রাশিয়া থেকে প্রাপ্ত একটি বিষযুক্ত আংটি দিয়ে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন। এ নিয়ে সাবেক এক শীর্ষ কর্মকর্তা বলেন, তিনি একটি গোপনে রেকর্ড করা নজরদারি ভিডিও দেখেছেন যেখানে বাদশাকে এই বিষ প্রয়োগের ব্যাপারে অভিপ্রায়ের কথা উঠে আসে, যার ফলে তাকে আদালত থেকে নিষিদ্ধ করা হয়। অনেকদিন রাজার সাথে তার হাত মেলানো পর্যন্ত নিষিদ্ধ ছিল। তবে প্রকৃতপক্ষে বাদশাহ আবদুল্লাহ স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন, যার ফলে 2015 সালে তার ভাই সালমান সিংহাসনে আরোহণ করেন। মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পান এবং দায়িত্ব পাওয়ার পর তিনি যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে কোনো সময় নষ্ট করেননি। বাবার ওপর নিজের আধিপত্যই নয়, ইয়েমেনে স্থলসেনা পাঠাতে বাবা বাদশাহ সালমানের স্বাক্ষরও নকল করেন ক্রাউন প্রিন্স। বিবিসির দ্য কিংডম দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল প্রিন্স শিরোনামে একটি ডকুমেন্টারিতে এমন অভিযোগ করেন সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল জাবরি। তবে এটা ঠিক যে বর্তমান ক্রাউন প্রিন্স পর্যন্ত তার দেশকে আধুনিকীকরণের অভিযানে নামা একজন ব্যক্তি, যেসব কাজ তার পূর্বসূরীরা কখনো করার সাহসও করেনি। ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক রকেট হামলার জেরে পুরো ইসরায়েল রীতিমতো থরথর করে কাঁপছে। বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হিজবুল্লাহ ইসরায়েল। নেতানিয়াহুর ইসরায়েলের হিত কাঁপিয়ে দেয়া হিজবুল্লাহ ঠিক কতটা শক্তিশালী, ঠিক কী পরিমাণ শক্তির ওপর নির্ভর করে সংগঠনটি ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করার পথে এগোচ্ছে? আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধাসামরিক বাহিনীগুলোর একটি হিজবুল্লাহ। কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল ইরানপন্থী এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। বস্তুত এরকম বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে ক্ষমতাধর এবং তাদের টাকা পয়সা ও অস্ত্রশস্ত্রের যোগান দেয় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহর দাবি অনুযায়ী তাদের প্রায় 1 লাখ যোদ্ধা আছেন, যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে এই সংখ্যাটা 20 থেকে 50 হাজারের মধ্যে বলেও বলা হয়। হিজবুল্লাহর এই সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও আছে। এদের অনেকেই সিরিয়ার 13 বছরের গৃহযুদ্ধে লড়াই করেছেন। স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1,30,000 রকেট ও মিসাইল আছে। তাদের এই অস্ত্র ভাণ্ডারের বেশিরভাগই ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট। হিজবুল্লাহর সম্ভারে বিমান ও রণতরী বিধ্বংসী মিসাইল আছে বলেও ধারণা করা হয়। তাছাড়া বেশ কিছু গাইডেড মিসাইলও আছে যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়েও আঘাত হানতে সক্ষম। অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জামের মধ্যে কাতিউষা, ফালাক 1, ফজর 5, জিলজাল 1, ফাতেহ 110 ও স্কুড সহ বেশ কয়েকটি স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট রয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটির কাছে। গাজা ভূখণ্ডে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হাতে যে ধরনের অস্ত্রশস্ত্র আছে তার তুলনায় হিজবুল্লাহর এই অস্ত্র ভাণ্ডার অনেক বেশি আধুনিক ও বিধ্বংসী।
উল্লেখ্য যে ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ এবং এই আন্তঃসীমান্ত সহিংসতার সূত্রপাত হয়। এর মধ্যে যুদ্ধবিরোধী শক্তি হিসেবে এবং হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে হিজবুল্লাহ। বর্তমানে সংগঠনটির হাতে যেভাবে ইসরায়েল উপকাত হচ্ছে তাতে করে হিজবুল্লাহর শক্তিমত্তার ঝলক ইসরায়েল টের পাচ্ছে।